গ্লোবাল পলিটিক্সে বাংলাদেশের মূল নিয়ামক ভৌগোলিক অবস্থান। এ কারণেই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে আমাদের চমৎকার বাণিজ্য। ভারত ও চীনের প্রতিযোগিতার সুবাদে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবেও বাংলাদেশের গুরুত্ব অনেক। তারপরও গভীর সমুদ্রবন্দর নির্মাণে কিছুটা ধীরে চলো নীতিতে এগিয়েছে বিদায়ী সরকার। কূটনীতি তো যাই হোক, বাস্তবতা হলো চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়াতে হবে, পরিধি বাড়াতে হবে কার্গো হ্যান্ডলিং, টার্মিনাল অপারেশন ও আইসিডি ম্যানেজমেন্ট নিয়ে। তাহলে বন্দরের ভবিষ্যৎ কি তা জানতেই আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেটর প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। জনাব রুহুল আমিন, আপনি 4 বছর পরে সম্ভবত আপনার সাথে আমার এই সেটে আবারও দেখা হচ্ছে এবং আমরা আজকেও বন্দর ব্যবস্থাপনা নিয়ে কথা বলবো, কারণ বন্দর ব্যবস্থাপনায় আপনি এক্সপার্ট। কিন্তু আমি যেই সময়কালের গ্যাপটার কথা দেখতে পাচ্ছি, সেখানে আমরা দুটো চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। একটি হচ্ছে আমরা কোভিডের সময়টা দেখেছি, দ্বিতীয়ত হচ্ছে আমরা অর্থনীতিতে এক ধরনের মন্দা ভাব দেখেছি। সো আমি প্রশ্নটা এভাবেই শুরু করতে চাই যে এর মাঝের সময়টাতে আমাদের বন্দরের সক্ষমতা বাড়ানো দরকার, বন্দরের সম্ভাবনা বাড়ানো দরকার, অনেক কথা তো বলা হয়, কিন্তু আমরা টার্মিনাল অপারেশন বা বন্দর ব্যবস্থাপনা যাই বলি না কেন, আমরা কতটা এফিশিয়েন্ট হলাম? আসলে আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরে এই মুহূর্তে মেজর দুইটা টার্মিনাল, সিসিটি এবং এনসিটি। আর রিসেন্ট একটা টার্মিনাল হয়েছে যেটা আমাদের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, এবং এই রিসেন্টটা হয়েছে এবং এটা বিদেশি একটা কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছে। যদিও এই পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বাংলাদেশের টাকায় নির্মিত হয়েছে, 200-250 কোটি টাকা ইনভেস্টমেন্ট লাগার জন্য বিদেশিদেরকে লং টার্মে দিয়ে দেওয়া হয়েছে, বাট ওটা এখনও অপারেশনে যায়নি পুরোপুরি। কিন্তু সিসিটি এনসিটি ফুল অপারেশন আছে। এখানে আমি একটু বলে রাখি, যে টার্মিনাল অপারেশনের যে আপনার যে সক্ষমতা যেটাকে আমরা বলি, সেটাও কিন্তু অনেক বেড়ে গেছে ইন এ সেন্স যে চিটাগং পোর্টের আগে 2006-07 থেকে যদি আমি বলি, একটু ব্যাকে যাই, 2007-এ এটা কোনো টার্মিনাল ছিল না। তখন ছিল স্টিভেডারিং প্রথা ছিল। স্টিভেডারিং ছিল কতজন স্টিভেডারও তারা কন্টেনার লোডিং আনলোডিং ডিসচার্জ করতো, আর একটা গ্রুপ কন্টেনারগুলো নিয়ে যেত, আর একটা গ্রুপ কন্টেনার ডেলিভারি দিত। ইটস এ টোটাল মেস ছিল, এবং যেখানে তখন জাহাজের গড় অবস্থান ছিল প্রায় 12 থেকে 14 দিন। আমাদের ইম্পোর্টারদের বহু টাকা গুনতে হতো। এডিশনাল জাহাজ ওয়েটিংয়ে যখন ছিল তখন $200 উপরে সারচার্জ অ্যাপ্লাই করেছে শিপিং লাইন্সরা। আমাদের বাংলাদেশের জনগণ কিন্তু এটা বেয়ার করেছে। যখন 2007-এর আর্লিতে পট পরিবর্তন হলো, সরকার যখন কেয়ারটেকার গভর্নমেন্ট থেকে যখন ব্যাক বাই আর্মি গভর্নমেন্ট শুরু হলো 2007-এ, তখন কিন্তু পুরো জিনিসটা রিফর্ম করা হয়েছে। আজকে যে রিফর্মগুলো, যে আজকের কথা যদি আমি বলি, যখন যে সমস্ত জায়গায় রিফর্ম হচ্ছে, ঠিক সিমিলার হচ্ছে চট্টগ্রাম বন্দর রিফর্ম শুরু হয়েছিল 2007, এবং এই রিফর্মের সাথে সাইফ পাওয়ার টেক ডাইরেক্টলি ইনভলভ ছিল ওই সময় থেকেই। তো ওই সময় যে আপনার টার্মিনাল কনসেপ্ট যেটা হয়েছিল, সেটা সিসিটি এনসিটি টার্মিনাল কনসেপ্টটা আমরা সাইফ পাওয়ার টেক দিয়েছিলাম। তার কারণ ওই রিফর্মের আগেই চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেন টেন্ডার করেছিল, তারপর আমরা এটা টেন্ডারে পার্টিসিপেট করেছিলাম, আমরা বিদেশি ম্যানেজমেন্ট দিয়ে সাজিয়েছিলাম, আমরা একটা অ্যাডভান্টেজ পজিশনে ছিলাম টেন্ডারে কাজ পাওয়ার পরে। তখন আমরা এটাকে, যে ফরেনাররা আমাদের সাথে ছিল, তারা একটা সুন্দর কনসেপ্ট তৈরি করেছিল। টার্মিনাল কাহাকে বলে, আগে চিটাগং পোর্টে টার্মিনাল কিন্তু বুঝতো না, সবাই বার্থ হতো, সবাই জেটি হতো, এবং জেটি বুঝতো এবং স্টিভেডারিং বুঝতো। তারপর থেকে টার্মিনাল অপারেশন যখন কনসেপ্ট চেঞ্জ হয়ে গেল, তখন চিটাগং পোর্টের সক্ষমতা বেড়ে গেল ডাবল। সিসিটিতে যখন আমরা টেক ওভার করেছি চট্টগ্রাম কন্টেনার টার্মিনাল, সিসিটিতে 2.5 লক্ষ টিউস কন্টেনার হ্যান্ডলিং হচ্ছে 2006-07-8-এ যে এটাকে 4 লাখ থেকে 4.5 লাখ, 5 লক্ষ টিউস, এখন 5.5 লক্ষ টিউস কন্টেনার হ্যান্ডলিং হচ্ছে। তার মানে সক্ষমতা কিন্তু 50% বেড়ে গেছে। সাথে সাথে নিউমেরিং কন্টেনার টার্মিনাল, যেটা আজকে সবচেয়ে আধুনিক টার্মিনাল, সেই টার্মিনালের ক্যাপাসিটি হচ্ছে অ্যারাউন্ড 9 থেকে 9.5 লক্ষ টিউস কন্টেনার হ্যান্ডলিং ক্যাপাসিটি, যেটা যারা বিদেশিরা ওই সময় দিয়ে গেছিল যে কতটুকু হ্যান্ডলিং করা যেতে পারে। আজকে আমরা 13 লক্ষ টিউস কন্টেনার হ্যান্ডলিং করছি, দ্যাট ইজ 20% অ্যাবভ আমরা টার্মিনাল অপারেশন করতেছি। এটা কিন্তু দিনে দিনে বেড়ে যাচ্ছে, এবং এটা যে হচ্ছে আজকে টার্মিনাল অপারেশন যে হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ 100% বাংলাদেশি ম্যান পাওয়ার দিয়ে কিন্তু এই জিনিসটাকে ডেভেলপ করছি। লাস্ট 2006 সাথে আস্তে আস্তে করে ডেভেলপ করেছি। এর পিছনে ইনভেস্টমেন্ট করেছি, ম্যান পাওয়ার স্কিল করেছি, আমরা এর পিছনে আইটি এক্সপার্ট করেছি, অনেক কিছু জিনিস সমন্বয় করে একটা কমপ্লিট টার্মিনাল অপারেশন করেছি আমরা। এবং এইটা আজকে যে আমরা 3 মিলিয়ন টিউস কন্টেনার হ্যান্ডলিংয়ের যে রেকর্ড, যে ক্লাবে চট্টগ্রাম বন্দর ও গ্লোবালি পৌঁছে গেছে, তার পিছনে সাইফ পাওয়ার টেক করতেছে 1.6
6 million TEUs, 65 million TEUs, that is more than 55% আমরা করতেছি উইথ হাই এফিসিয়েন্সি, অ্যাবভ দ্য ক্যাপাসিটি আমরা কাজ করে যাচ্ছি। আমার কাছে একটা কৌতূহল হয় এই সেন্সে, কিছুদিন আগে আমরা দেখলাম যে যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেল তখন বাংলাদেশে আমরা দেখলাম যে পোর্টে কন্টেনার হ্যান্ডলিং একেবারেই বন্ধ হয়ে গেল। প্রাকৃতিক দুর্যোগ হলে আমরা দেখি যে একটা জটিলতা হয়, এবং একটা জিনিস আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই যে আইসিডিগুলোতে এখনও যে কন্টেনারের যে জট তৈরি হয়েছে গত কয়েকদিনের এই গ্যাপটা কিন্তু এখনও পূরণ হয়ে উঠতে পারেনি। আমি এটা সমাধান কি সেটা জানতে চাই, এক। দ্বিতীয়ত হচ্ছে কোনো ধরনের জটিলতাতেই যাতে পোর্ট এফিসিয়েন্সি বা পোর্টের কার্যক্রম বন্ধ না হয় সেটা নিয়ে আসলে কোনো অল্টারনেটিভ সিস্টেম থাকা উচিত আসলে কিনা? আমাদের যে রিসেন্ট যে ঝামেলাটা হলো, ইন্টারনেট বন্ধ হয়ে গেল সারা বাংলাদেশে, এবং এতে করে হলো কি যে আমাদের কন্টেনার ডেলিভারি কিন্তু বন্ধ হয়ে গেল। তার কারণ হচ্ছে আপনাদের কাস্টমসের সার্ভার থেকে যদি অ্যাসেসমেন্ট না করতে পারে, ওরা যদি অ্যাক্সেস না পায়, ইন্টারনেট অ্যাক্সেস না পাওয়ার কারণে সমস্ত সব কিছু ক্লাবস হয়ে গেছিলো। কিন্তু যেরকম করে শুধুমাত্র জাহাজের ওঠানামা করতে সেটাও প্রায় ম্যানুয়ালি করতে হয়েছে। সেখানে আমাদের ভিতরে ইন্টারনাল যে ইন্টারনেট সবগুলো টোটালি বন্ধ ছিল, ওয়াইফাই বন্ধ ছিল, এভরিথিং ওয়াজ ক্লাবস। বাট তার মধ্যেও আমরা আমাদের সীমিত যে আমাদের এক্সপিরিয়েন্স তার মধ্যে ভিতরে অপারেশনটা আমরা কিছুটা চালু রেখেছিলাম, কিন্তু এটা কিন্তু মানে সাফিসিয়েন্ট না। এই জন্য এই ক্রাইসিস ম্যানেজমেন্টে, ক্রাইসিস মোমেন্টে এই বন্দর ধরনের এই ধরনের যেসব কেপিআই যেগুলো আছে সেই কেপিআইতে স্পেশালি ইন্টারনেট চালু রাখার জন্য সরকারকে, আইসিটি মন্ত্রণালয়কে আসলে ভাবতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। এতে করে তাহলে আমাদের অর্থনীতি কিন্তু, কারণ চট্টগ্রাম বন্দর হচ্ছে লাইফ লাইন অফ দি নেশন, বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইনকে বলা হয় চট্টগ্রাম বন্দর। সেখানে চট্টগ্রাম বন্দর যদি সব কিছু এই আপনার ওয়াইফাই থাকবে না, ইন্টারনেট থাকবে না, তাহলে তো টোটালি ক্লাবস হয়ে যাবে, হয়ে গিয়েছিল আমাদের কিন্তু। এবং এখন যে অবস্থাটা দাঁড়ালো সেই অবস্থা, আমি আজকে চট্টগ্রাম থেকে আসলাম, আমি আমাদের টার্মিনাল অপারেশনে তিল ধারণের জায়গা নেই, মানে ক্যাপাসিটি ফুল 58,000 টিউস ক্যাপাসিটি, ওখানে প্রায় 53-55,000 একদম ফুললি ক্যাপাসিটি হয়ে গেছে। ওখানে ডেলিভারি যাচ্ছে না, ডেলিভারি স্লো হয়ে গেছে। এখন একসাথে ডেলিভারির চাপ আজকে থেকে শুরু হয়েছে, বাট ইটস মানে একটা কেওয়াস হবে ওখানে, কারণ নর্মালি ডেলিভারি হ্যান্ডেল করতে পারে চিটাগং পোর্টের। আমাদের সাইড যতটুকু আমরা দেখেছি আমরা 1100-1200 ইজিলি, কিন্তু ওখানে দেখলাম আজকে 1500-1600 করে কন্টেনার ডেলিভারি, ইটস এ হিউজ তো এই যে জিনিসটা এতদিন তো বন্ধ ছিল, আসলে এটাকে একসাথে চলে এসছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনার আইসিডিগুলোতে যে নীতিমালা হয়েছে, আইসিডি থেকে যে ধরনের মেশিনারিজগুলো থাকা দরকার, আইসিডিগুলোকে আরও এফেক্টিভ হতে হবে। আমি যে সমস্ত আইসিডিগুলো দেখেছি, আইসিডিগুলো সনাতন পদ্ধতিতে চলতেছে এবং দে ট্রাইড দেয়ার বেস্ট, তাদের যে সক্ষমতা আছে সেই সক্ষমতা দিয়েই তারা কাজ করতেছে। বাট আইসিডিগুলোকে যদি আমরা মোস্ট মডার্ন যে ইকুইপমেন্ট যেগুলো আছে, আমরা কন্টেনার হ্যান্ডলিং যে সলিউশনগুলো আছে, সেই সলিউশনগুলো যদি আমরা ডিপ্লয় করতে পারি আইসিডিগুলোতে, তাহলে কিন্তু আইসিডি ম্যানেজ করেন, আইসিডি বিকল্প কোনো কিছু নেই। এবং সমস্ত কন্টেনার যত ডেলিভারি হচ্ছে, যে খুব টেকনিক্যাল জিনিসগুলো বলি, পৃথিবীর কোথাও কন্টেনার এই টার্মিনালের ভিতরের কন্টেনার খুলে হাজার হাজার লোক আসবে, যেটা কেপিআইয়ের ভিতরে এসে তারা কন্টেনার ডেলিভারি নিয়ে যাবে। প্রতিদিন চট্টগ্রাম বন্দরে প্রায় 1200 থেকে 1800, 2000 ট্রাক ঢুকে। 2000 ট্রাকের সাথে যদি 4 জন করে লোক থাকে, 8000 লোক ঢুকতেছে ভিতরে। এটা মোস্ট একটা মানে ভেরি ভাইটাল এরিয়া চট্টগ্রাম বন্দর, ইটস কেপিআই। এবং এখানে যদি কোনো রকম কোনো অঘটন ঘটে যায়, বাংলাদেশের লাইফ লাইন কিন্তু বসে যাবে। এই জন্য আমরা সবসময় বলি চট্টগ্রাম বন্দরের ভিতরে কোনো ডেলিভারি হবে না, সমস্ত ডেলিভারি আইসিডিগুলোতে হতে হবে এবং আইসিডিগুলোতে শিফট হতে হবে, এবং এটা হওয়া উচিত। এবং এইটা করতে গেলে যে আইসিডিগুলো আছে এখন, কিংবা যে আইসিডিগুলো আসতেছে, সেগুলোকে মোস্ট মডার্ন ইকুইপমেন্ট, মোস্ট মডার্ন আইটি ম্যানেজমেন্ট দিকে এটাকে সেট আপ করতে হবে। তাহলে কিন্তু এই জিনিসটাকে আমরা চট্টগ্রাম বন্দরটাকে আর একটু সেফে আমরা নিয়ে যেতে পারবো আর কি, আমার বিশ্বাস। আইসিডির সংখ্যা কি বাড়ানো উচিত? অবশ্যই আইসিডির সংখ্যা বাড়ানো উচিত, আইসিডির সংখ্যা বাড়াতেই হবে, কোনো বিকল্প নাই এটাতে। কারণ আমাদের গ্রোথ বাড়তেছে, আমাদের টোটাল ইকোনমি এখন প্রায় $500 ট্রিলিয়ন ইকোনমি, বাংলাদেশের ইকোনমি। এই ইকোনমিকে আপনাকে সামাল দিতে গেলে আমাদের চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে হবে, আমাদের নতুন পোর্ট বাড়াতে হবে, আমাদের আইসিডিগুলোকে আরও মোস্ট মডার্নাইজ করতে হবে, আমাদের যে সমস্ত ম্যান পাওয়ার আছে তাদেরকে আরও মোর মানে তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য জিনিস হচ্ছে যে আমরা এই দেশীয় কোম্পানি যারা 1.7 মিলিয়ন টিউস কন্টেনার হ্যান্ডলিং করেছি, এবং আজকে যদি আমাদের সাইট পাওয়ার থেকে রেকর্ড হচ্ছে 20 মিলিয়ন টিউস কন্টেনার হ্যান্ডলিং করেছি আমরা, রেকর্ড আমাদের 20 মিলিয়ন টিউস আমাদের টোটাল রেকর্ড। এই রেকর্ড আশেপাশে অনেক দেশের অনেকের নাই। সাইট পাওয়ারটাকে যে আজকে টোটাল যে আমাদের ঝুড়িতে যে কন্টেনার হ্যান্ডলিংয়ে রেকর্ড হয়েছে, কিন্তু কি হচ্ছিল
হচ্ছে যে নিউ মেরিন কন্ট্রাক্ট টার্মিনাল মতো টার্মিনাল একটা, যেখানে বাংলাদেশের একটা মানে এটা হচ্ছে মেজর ইজ হার্ট অফ দি বাংলাদেশ, হার্ট অফ দি নেশন, হার্ট অফ দি চিটাগং পোর্ট, যেখান থেকে আপনার প্রতি বছরে প্রায় $150 মিলিয়ন মিনিমাম রেভিনিউ আসে ইন ফরেন কারেন্সি। সেটাকে আমরা বিদেশিদের কাছে দিয়ে দেওয়ার জন্য সমস্ত রাস্তা পাকাপোক্ত করে ফেলেছি। ইটস এ ভেরি এটা হচ্ছে একদম জাতীয় আত্মঘাতীমূলক সিদ্ধান্ত হবে যদি কিনা নিউ মেরিন কন্ট্রাক্ট টার্মিনাল মতো টার্মিনাল যেটা ডিসিশন হয়ে গেছে বিদেশিদেরকে দিতে হবে। কেন বিদেশিদেরকে দিতে হবে? আমাদের দেশে কি সক্ষমতা নাই? এই চিটাগং পোর্ট আজকে 1.2 মিলিয়ন থেকে 3 মিলিয়ন টিউসে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? আজকে টার্মিনাল অপারেটর সাইপ পাওয়ারটেক নিয়ে গেছে। আমাদের বার্তা অপারেটর ভাইরা যারা আছে তারা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকে 3.2 মিলিয়ন দিয়ে আমরা গর্ব করছি। উই আর প্রাউড। চিটাগং পোর্ট 3 মিলিয়ন টিউসের ক্লাবে চলে গেছে। 60 র্যাঙ্কিং, গ্লোবালি প্রায় 68 র্যাঙ্কিং হবে এই মুহূর্তে মানে চট্টগ্রাম বন্দরে। কে করেছে? বাংলাদেশের জনগণ করেছে। বাংলাদেশের জনগণের বাঙালি হাত দিয়ে এগুলো করা হয়েছে। এখানে কোনো বিদেশি আসে নাই। আজকে যখন এটা রেডি হলো তখন কি হচ্ছে, আমরা চর দখলের মতো অবস্থা হয়ে গেছে চিটাগং পোর্ট। আজকে এখানে এটা দিয়ে দিব, কালকে এটা দিয়ে দিব, পরশুদিন এটা দিয়ে দেবো। সব বিদেশি, দেশের লোকে থাকার দরকার নেই। আমরা তো ভাই এক্সিট মুডে ছিলাম। আমি আমাদের লোকজনদেরকে বলে দিয়েছি আমরা উই আর গোয়িং ব্যাক, কারণ এদের বিদেশিদেরকে ছেড়ে দিতে হবে। সরকারি সিদ্ধান্তের বাইরে আমরা যেতে পারবো না। আরেকটা প্রশ্ন করতে চাই, আপনি যেহেতু প্রযুক্তির প্রসঙ্গটা আনলে, আমি এটা পরে করতাম কিন্তু এখন এই প্রসঙ্গটা এনে আমরা তারপর বিরতি নেব। সেটা হচ্ছে খুব সম্প্রতি আমার একটি বিদেশের একটা পোর্ট দেখার সুযোগ হয়েছে সিঙ্গাপুরে, এবং সেখানে আমরা দেখলাম যে এক ধরনের নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। আপনাকে বলছি কারণ আপনি এই বিষয়টা হয়তো মানে আরও বেশি গভীর দেখতে পাবেন। একটা হচ্ছে যে তারা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আসছে, এমন ধরনের কন্টেইনার হ্যান্ডলিংবাহী জাহাজ বা মানে যানবাহন তারা নিয়ে আসে যেগুলোতে কোনো ড্রাইভার থাকবে না, অটোমেটিক চলে যাবে, মানে ড্রাইভারলেস গাড়ি আসতেছে, এবং তাদের ইনোভেশন নিয়ে তারা এক ধরনের কাজ করছে। আমাদের পোর্টের যে সক্ষমতা এবং আমরা যে ভবিষ্যৎ দেখতে চাই, তাতে আসলে এত ধরনের ইনোভেশন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাই বলি না কেন, এগুলো নিয়ে আপনারা আসলে ভাবেন কিনা বা কেউ কাজ করে কিনা? এইটা নিয়ে এটা তো করতে হবে আমাদের কিন্তু আমাদের এখানে দেখেন, আমাদের এখানে প্রচুর ম্যান পাওয়ার, আমাদের ম্যান পাওয়ার, চিপার ম্যান পাওয়ার, এই ম্যান পাওয়ারকে তো কাজে লাগাতে হবে। আমাদের দেশে এত 18 কোটি জনগণকে তো এদের একটা পোর্শন তারা কিন্তু তাদেরকে কাজে লাগায়। আমরা কিন্তু আমাদের এখন এই মুহূর্তে আমাদের পোর্টের ভিতরে আমাদের লোক আছে প্রায় 4,000 লোক আছে এই মুহূর্তে। তো আমাদের লোকজনকে কাজে লাগাতে হবে। আমাদের এখানে চিপার সলিউশন বিদেশিদের কিন্তু লেবার কস্ট ইজ ভেরি হাই, বাট আমাদের ইনোভেশনের জন্য এই জিনিসগুলো দরকার। এই যে বে টার্মিনাল যেগুলো হচ্ছে, বে টার্মিনাল যে বিদেশিদের আসার জন্য যে সমস্ত এমইউ সই হয়েছে বিদেশি বাইরের কোম্পানিগুলোর জন্য যেগুলো হয়েছে, যেমন আবুধাবি পোর্ট গ্রুপ আসতেছে, ওদের যে সমস্ত পোর্ট আছে বাইরে সব অটোমেশন, কোনো লোক নাই, আপনি লোক দেখতে পাবেন না। আপনি একটা কন্ট্রোল রুমে বসবেন, দেখবেন যে আমাদের ট্রেইলারগুলো যাচ্ছে, আমাদের আরটিজিগুলো আসতেছে, আমাদের গ্যান্ট্রি ক্রেনগুলো, শুধু ওখানে অপারেটর আছে, গ্যান্ট্রি ক্রেন সে ড্রপ করতেছে ট্রেইলার অটোমেটিক তার ট্রাক দিয়ে চলে যাচ্ছে আরটিজির ব্লকে, আরটিজি ও আস্তে করে রেখে কোন জায়গায় রাখবে ও সব অটো সেটিং হচ্ছে। কিন্তু এই জিনিসটা বাংলাদেশে ডেফিনেটলি আসবে এটা, এবং এটা দরকার, এবং এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আপনি বে টার্মিনালের প্রসঙ্গ তুলেছেন, এই প্রসঙ্গে আমরা একটু ডিটেলে প্রশ্ন করবো একটি বিরতির পর। দর্শক, পোর্ট নিয়ে খুব ইন্টারেস্টিং আলোচনা চলছে, খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। বলেছিলাম বে টার্মিনাল নিয়ে কথা বলবো, এই প্রশ্নটা একটু বড় হবে। আমি যদি ভুল না করি, বে টার্মিনাল নিয়ে আলোচনা শুরু হয়েছিল 1 যুগ আগে, কার্যক্রম শুরু হয়েছিল 10 বছর আগে মাত্র বোধহয়। আমরা সেটাকে কি বলি জানি, আমি লিখেও রেখেছি এই জিনিসটা, সেটাকে ওরা বলে যে মাস্টার প্ল্যান কমপ্লিট, মাত্র কাজ শুরু করলো, এবং আমাদের এখানে গুলো আমরা ব্রেক ওয়াটারের কাজ মাত্র শুরু হলো, যেটা প্রথম ধাপ। এতদিন লাগলো কেন? আপনি বে টার্মিনালের কার্যক্রম পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন, সেটি জানতে চাই। পাশাপাশি পতেঙ্গা টার্মিনাল নিয়ে আপনার ভাবনা জানতে চাই, গভীর সমুদ্র বন্দর নিয়ে আপনার ভাবনা জানতে চাই। আপনি একটু বড় উত্তর দিতে পারেন, সমস্যা নেই। আমি একটা পতেঙ্গা কন্টেনার টার্মিনালটা নিয়ে আগে আসি। পতেঙ্গা কন্টেনার টার্মিনালটা হচ্ছে যে আমাদের চিটাগংয়ের মধ্যেই, আমাদের এনসিটির পরেই আর একটু পরে যেই পতেঙ্গা কন্টেনার টার্মিনাল, একদম মোহনার মুখে। তো পতেঙ্গা কন্টেনার টার্মিনালটা হচ্ছে কি সরকারি বাংলাদেশের টাকায়, বাংলাদেশের অর্থে কিন্তু নির্মিত হয়েছে। 1400 থেকে 1600 কোটি টাকা এটা ব্যয় হয়েছিল, এবং বাংলাদেশ সেনাবাহিনী এটাকে আন্ডারটেক করেছিল কনস্ট্রাকশন করার জন্য, এবং ফার্স্ট বাংলাদেশি লোকাল কোম্পানি এটা কিন্তু কনস্ট্রাকশন করেছে, এই ফার্স্ট ম্যারিটাইম কনস্ট্রাকশন। কিন্তু এটা প্রায় দুর্ভাগ্যজনক 1.5 বছর এটাকে ফেলে রাখা হয়েছে। 1 বছর, প্রায় 1 বছর যদি আমরা এটাকে কাজ করতে পারতাম, এটাকে যদি আমি চালু রাখতে পারতাম, আমরা এটা থেকে রেভিনিউ আসতো। কিন্তু 1 বছর কোনো রেভিনিউ আসে না, 1 বছরটা বন্ধ ছিল। এবং এটাকে প্ল্যান ছিল, এটা প্রথমে ডিসিশন ছিল যে চট্টগ্রাম বন্দর ইকুইপমেন্ট কিনবে, 300-400 কোটি টাকা ইকুইপমেন্ট কিনলে হয়ে যাবে, কিনে বাংলাদেশের যে অপারেটররা আছে, বাংলাদেশের অপারেটর ভেরি এফিসিয়েন্ট এখন,
তারা বার্থ অপারেটর আছে, আমরা যারা আছি, উই আর অল এফিসিয়েন্ট, আমরা এটা চালাবো। কিন্তু সরকারের সিদ্ধান্ত হলো যে না, এটাকে দিয়ে ফেলতে হবে, বিদেশিদের দিয়ে ফেলতে হবে। তো এটা নিয়ে আমরাও অনেক কথা যখন বলতে গেছি, তখন বিভিন্ন কারণে আর কথা বলা হয়নি, আমরা কথা বলতে পারিনি, আমাদেরকে দুদক পর্যন্ত যেতে হয়েছে, বিভিন্ন জায়গায় যেতে হয়েছে কথা বলার কারণে। তো এখন ওইটা পরে দেখা গেল যে ছোট্ট একটা কোম্পানি, সাউদির একটা প্রাইভেট কোম্পানি, এবং যার মালিকানা 100% তাদের হাতেও নাই, সেই কোম্পানিকে এটা দিয়ে দিল 30 বছরের জন্য, সম্ভবত 20 বছর 30 বছরের জন্য তারা এটা দিয়ে দিল। তো আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে আমার 300 কোটি টাকা মাত্র ইনভেস্টমেন্ট লাগবে, আমাদের 300 কোটি টাকা তো আমাদের বহু প্রাইভেট সেক্টর আছে, আমরা করতে পারি, ইনভেস্টমেন্ট করতে পারি, লোকাল কারেন্সি একটা ফান্ড রেজ করে। তাহলে এই ফরেন কারেন্সির টাকাটা কেন আমি বিদেশের কাছে আমি দিয়ে দিলাম? গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে, তার মধ্যে চুক্তির মধ্যে অনেক কিছু জিনিস অনিয়ম আছে, যার মধ্যে বলা আছে যে ছোট্ট একটা টার্মিনাল, ওখানে বলা আছে যে ওখানে মাত্র 3টা বার্থ, আর সিসিটি এনসিটি মেন জেটিতে আছে প্রায় 5টা, আর 2 7, 7 আর 6 11টা বার্থ, তারপরে আছে মাত্র 3টা বার্থ। 3টা বার্থের জন্য যেটা বলা হয়েছে, সেটা বলা হয়েছে যে তারাই ডিসিশন নিবে, তাদের জাহাজ কোন কোন জাহাজ তারা ওখানে নিয়ে আসবে, তারাই মনিটরিং করবে। তাহলে যেটা হলো না, তাহলে জাহাজ যদি আমার 50টা আসে, জাহাজের প্রপার ডিস্ট্রিবিউশনটা হওয়া উচিত ছিল, সেটা কিন্তু হয় নাই। না হয়ে ওখানে বলা হয়েছে যে না, ওরা ওদের জাহাজ মার্কেটিং করে নিয়ে আসবে, ওরা যদি কোনো একটা কোম্পানির সাথে ফিক্স করে রাখে, সেই কোম্পানি যদি 50টা জাহাজ আসে, ওই আউটারে বসে থাকবে করে, তারটা একটা একটা করে যাবে, এদিকে জাহাজ যেটি কিন্তু খালি থাকবে। তো এই যে এখন গভর্নমেন্টের সিদ্ধান্ত, এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই, বাট আমরা বিজনেস কমিউনিটি থেকে এগুলো আমরা বলেছি যে না, এটা দেশীয় কোন লোকজন দিয়ে চালানো উচিত ছিল। আর যদি বিদেশিরা আসতেই হবে, অবশ্যই ফরেনারদের আমাদের লাগবে। সে কোথায় লাগবে? যেখানে আমার গ্রিনফিল্ড প্রজেক্ট, আমাদের বে টার্মিনালে অনেক গ্রিনফিল্ড প্রজেক্ট আছে, আপনি এখানে আসেন, এখানে ইনভেস্টমেন্ট করেন, এখানে আপনি টার্মিনাল তৈরি করেন, চিটাগাং পোর্টের সাথে আপনি রেভিনিউ শেয়ারিংয়ে যান, চিটাগাং পোর্ট ল্যান্ডলর্ড থাকবে, আপনি ইনকাম করে চিটাগাং পোর্টের সাথে আপনি আপনার রেভিনিউতে শেয়ারিং করতে পারেন, জেবি করতে পারেন, ডিফারেন্ট মডেল করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেমন এই যে রিসেন্ট গত মে মাসে আবুধাবি পোর্ট গ্রুপ আর চিটাগাং পোর্ট মাল্টিপারপাসে তারা অলরেডি এমইউ সই করেছে, সেখানে আবুধাবি পোর্ট গ্রুপ $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট তারা কমিটমেন্ট করেছে, যেটা প্রসিডিং হয়েছে, এখনও কন্ট্রাক্ট ফাইনাল হয়নি। তো সেইগুলো আমরা চাচ্ছি কি, বাংলাদেশিদেরকে তো আপনাকে অগ্রাধিকার দিতে হবে। বাংলাদেশি কোম্পানি যারা এক্সপার্টাইজ আছে, যাদের এক্সপার্ট গ্রো করে গেছে, যারা ফরেন কারেন্সিকে প্রোটেক্ট করতেছে, আমাকে তো আপনি লোকাল কারেন্সিতে টাকা দিচ্ছেন, আমার ভ্যাট ট্যাক্স সব নিচ্ছেন, আবার লোকাল কারেন্সিতে টাকা দিচ্ছেন, কিন্তু আপনি আর্নিং করতেছেন ফরেন কারেন্সিতে, আপনার ফরেন কারেন্সি ব্যয় করতে হচ্ছে না। তাহলে আমার দেশের টাকা দেশে থাকতেছে, সেখানে ভ্যাট ট্যাক্স যেখানে যেটা সেটা হচ্ছে, দেশীয় লোকগুলোকে আপনার প্রোভাইড হচ্ছে, একটা দেশি কোম্পানি উঠে যাচ্ছে, দেশি কোম্পানি 2 দিন পরে যে আমরা বাইরের থেকে ফরেন কারেন্সি ইনকাম করি। যেমন আমরা ইউইতে গেছি, ইউইতে আমরা জাহাজ অপারেট করতেছি, ওখান থেকে ফরেন কারেন্সি নিয়ে আসতেছে, বিভিন্ন জিনিসগুলো, এইগুলোতে করা উচিত। তো এটা গেল হচ্ছে আমাদের বে টার্মিনাল কেন দেরি হলো? বে টার্মিনাল দেরি হয়েছে, এই ব্যাপারে আমরা ব্যাপকভাবে এটা নিয়ে প্রেশার করেছি, গভর্নমেন্টকে বিভিন্নভাবে বলেছি বে টার্মিনাল আমাদের করতেই হবে। যেটা আমাদের ইকোনমিক গ্রোথ যেভাবে হচ্ছে 10 to 15% গ্রোথ হচ্ছে, সেই গ্রোথে বে টার্মিনাল কিন্তু করতে হবে। কিন্তু যে কোনো কারণে বে টার্মিনাল পিছিয়ে ছিল, কিন্তু লাস্ট টার্মে গভর্নমেন্টের এই টার্মে ওনারা খুব, মিনিস্ট্রি অফ শিপিং খুব সিরিয়াসলি কাজ করেছে, এবং চিটাগাং পোর্টের যে ম্যানেজমেন্ট ছিল তারাও কাজ করেছে, করে তারা মাস্টার প্ল্যান ফাইনাল করেছে, করে তারা টাকা বে টার্মিনাল করার আগে ওইটার 2টা ভাইটাল ইস্যু ছিল। সেটা হচ্ছে যে আপনার ব্রেক ওয়াটার করতে হবে, ড্রেজিং করতে হবে, কে দিবে এই টাকা? এখানে প্রায় 600, 700, 800, 900 মিলিয়ন ডলারের ইস্যু আছে, এখানে কেউ টাকা দিতে চায় না। ফাইনালি ওয়ার্ল্ড ব্যাংক অ্যাগ্রিড যে ওখানে 600 না 700 মিলিয়ন ডলার তারা অ্যাগ্রি করেছে, সেটা দিবে, এবং ফাইনাল হয়ে গেছে, ছিল ওই অবস্থা। এখন কী অবস্থা আমি জানি না। আর মাস্টার প্ল্যান অনুযায়ী তারা 3টা কোম্পানিকে, একটা হচ্ছে চিটাগাং পোর্টের জন্য ফিক্স করেছিল, চিটাগাং পোর্ট নিজেরা করবে, আর একটা করেছিল পোর্ট অফ সিঙ্গাপুরকে দিবে, আর একটা দুবাই পোর্টকে দিবে। তো চিটাগাং পোর্টের সাথে চিটাগাং পোর্ট যেটা নিজের করার কথা ছিল, 1.5 কিলোমিটার হচ্ছে কি লেন্থ, ইজ দ্য বিগেস্ট ওয়ান, তারা ওইটা আবুধাবি পোর্ট গ্রুপের সাথে তারা টাইড আপ হয়েছে। আবুধাবি পোর্ট গ্রুপ ওখানে $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট করবে, করে তারা এটাকে লং টার্ম রেভিনিউ শেয়ারিংয়ে যাবে। এটা চলতেছে এখন। তবে এই জিনিসগুলা যদিও গভর্নমেন্ট এখন চেঞ্জ হয়েছে, কেয়ারটেকার গভর্নমেন্ট চলে এসেছে, আমরা কেয়ারটেকার গভর্নমেন্টকে সাধুবাদ জানাচ্ছি আমরা, কারণ তারা ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট, এবং গভর্নমেন্টকে আগিয়ে নেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে। তবে এই প্রকল্প যেটা বে টার্মিনাল প্রকল্পটাকে চালু রাখতে হবে, এবং এটাকে দ্রুত, যে অবস্থা আছে এটাকে নিয়ে আগিয়ে নিয়ে চলে যেতে হবে, কারণ না হলে আমাদের যে ইকোনমিক গ্রোথ আছে, গ্রোথ যেটা আছে, সেই গ্রোথকে কিন্তু আমাদের বাধাগ্রস্ত হবে। মাতারবাড়ি টার্মিনাল, গভীর সমুদ্র বন্দর নিয়ে আপনার ভাবনা? গভীর সমুদ্র বন্দর, বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর দরকার আছে কিনা এটা চিন্তা করতে হবে ফার্স্ট। আমি তো বিজনেস কমিউনিটি ডিল করি, আমি চট্টগ্রাম চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমি আবার এফবিসিসি শিপিং অ্যান্ড স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান। এই যে বে টার্মিনালের যে টার্মিনাল করা হলো,
এই টার্মিনাল আমি কিন্তু ছিলাম, আমি তো চট্টগ্রাম বন্দরের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। এটা কোনো প্ল্যান ছাড়াই এটা বলা হয়েছে ওখানে পোর্ট তৈরি করতে হবে, কিন্তু ওইটা কোনো এসওপি নাই। কারণ হচ্ছে আমি বলি, ওইখানে হচ্ছে যে 18 মিটার ড্রাফট, মানে বিগেস্ট জাহাজগুলো আসবে। বাংলাদেশ হচ্ছে একটা এন্ড পোর্ট, এন্ড জায়গা। এখানে আসে কোথা থেকে আসে? এখান থেকে আসে হচ্ছে আমাদের তানজুম পালাপাস থেকে আসে, আমাদের এই এর থেকে কলম্বো থেকে আসে, আর আসে সিঙ্গাপুর থেকে আসে, মেইনলি তিনটা। এখন আবার চায়না থেকে আসতেছে আমাদের এখানে। এবং এখানে এটা কিন্তু ট্রান্সশিপমেন্ট পোর্ট না, এটা কিন্তু বাংলাদেশের ইম্পোর্ট যেটা হচ্ছে বাংলাদেশের ইন্টারনাল রিকোয়ারমেন্ট, সেটা কিন্তু ইম্পোর্ট হয়ে চলে আসে। আর এক্সপোর্ট যেগুলো হয় এখান থেকে সিঙ্গাপুর, তানজুম পালাপাস, আপনার কলম্বো, চায়না হয়ে ওদিক দিয়ে ইউরোপ, আমেরিকাতে চলে যায় আর কি। এই হচ্ছে আমাদের এই মুহূর্তের কনসেপ্ট। এখন ওখানে যে 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 বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয়েছে, যেখানে ওখানকার ড্রেজিং করতে প্রায় 1200 থেকে 1400 টাকা পার কিউবিক মিটার খরচ হয়েছে, হিউজ বার্ডেন। এই যে বার্ডেন চট্টগ্রাম বন্দর নিয়েছে, এই মাতারবাড়ি সমুদ্র বন্দর নিয়ে এখানে যে জাহাজগুলো আসবে, এইটা কোনো এসওপি নাই, কোনো এসওপি এখনও ফিক্স করা হয়নি। কিন্তু আমরা কিন্তু খরচ করে গেছি, খরচ করতেছি, দেদারসে খরচ করতেছি, কিন্তু কোনো এসওপি নাই। কিসের রেসিপি আমরা জানি না। ওখানে কোন ধরনের জাহাজ আসবে, ওখান থেকে আপনি চিটাগং কানেক্ট করবেন কেমনে, ওখান থেকে আপনি ঢাকা কানেক্ট করবেন কেমনে, তাহলে চিটাগং এখন যে সমস্ত সিঙ্গাপুর টিঙ্গাপুর হয়ে আসতেছে তারা কোথায় যাবে? তাহলে ওখানে তো মাদার ভেসেল আসবে। মাদার ভেসেল তো বাংলাদেশের শুধু কার্গো নিয়ে আসবে না, ওরা তো 8-10টা দেশের কার্গো নিয়ে আসবে। সেখান থেকে কানেকশন কীভাবে হবে, এটার কোনো কিছু এসওপি হয়নি এখনও, কিন্তু আমরা কনস্ট্রাকশন করে যাচ্ছি। এই এসওপিটা ইমিডিয়েটলি জনসমক্ষে প্রকাশ করা উচিত, যে মাতারবাড়ি সমুদ্র বন্দরটার অপারেশন, মোড অফ অপারেশন কী হবে, এবং এটা বিজনেসম্যানদেরকে নিয়ে করতে হবে। কিন্তু ওখানে যারা করেন, ওখানে সরকারি লোকজন করে, সরকারি লোকরা কিন্তু বিজনেস বুঝে না। আমার সবচেয়ে বেশি আমরা যে যত পলিসি হচ্ছে, যে সমস্ত জায়গায় পলিসিগুলো হচ্ছে, সেই পলিসিগুলোতে যারা ডেডিকেটেড একদম মানে কোর গ্রুপের যে সমস্ত বিজনেসম্যানরা, তাদেরকে রাখা উচিত। তারা জানে কোনটা ভালো কোনটা মন্দ। আপনি তো সরকারি চাকরি করেন ভাই, আপনি তো মাস গেলে বেতন পান, আপনি তো মনে করেন এটা ভালো না এটা ভালো, আপনি কিন্তু বুঝতে পারবেন না। আপনার কিন্তু ওইটা নেই। আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ইউ আর ভেরি গুড, বিজনেস কিন্তু আপনাকে বুঝতে হবে, কারণ আপনাকে বিজনেস জানতে হবে। আপনি তো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ে আসলে কিন্তু হলো না। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যারা পড়ে আসতেছে তারা তারা বুঝতে পারতেছে, কিন্তু আপনি তো প্র্যাকটিক্যাল নাই। প্র্যাকটিক্যাল আর এবং থিওরিটিক্যাল যদি আপনি ম্যাচিং না করতে পারেন, তাহলে আপনি বলতে পারবেন না। এই মাতারবাড়ির যে কথাটা বললাম, এই মাতারবাড়িতে আমার মনে হয় ফার্দার ইনভেস্টমেন্টের আগে এসওপিটা হওয়া উচিত। কীভাবে অপারেশন হবে, এই অপারেশনটা অ্যাকসেপ্টেবল কিনা আমাদের এই রিজিয়নের মধ্যে, এখান থেকে আপনি রেভিনিউ পাবেন কিনা, আপনাকে কিন্তু এনশিওর করতে হবে। এটা তার করার আগেই কিন্তু আপনি অলরেডি প্রায় 2-3,000-4,000 কোটি টাকার করে ফেলেছেন, ড্রেজিং করে ফেলেছেন। ড্রেজিং এখন আবার সিলটেশন হচ্ছে, ওইটা মেনটেন্যান্স ড্রেজিং এখনই করতে হবে, অথবা অপারেশন কিন্তু খবর নাই, টার্মিনালের কিন্তু খবর নেই। টার্মিনাল কবে হবে নোবডি নোজ। সিমিলার পায়রাতে একই অবস্থা হয়েছে, টার্মিনালের খবর নাই, কোনো কিছু নাই। আমরা বিশাল 4,000 কোটি টাকার ড্রেজিং করে ফেলেছি, এখন আবার নাকি 5,000 কোটি টাকার ড্রেজিং করতে হবে, এটা ফাইল মিনিস্ট্রিতে চলে আসছে, অথচ টার্মিনাল অপারেশনের কোনো খবর নেই। আরেকটা বিষয় আপনার কাছে আসতে চাই, এরকম একটা আলোচনা হয় যে কর্ণফুলীর তীরে অন্তত 20টি জেটি থাকা উচিত লাইটারেজ জাহাজের জন্য। সেই জেটির সংখ্যা আমাদের এখনো পর্যাপ্ত না, সেই তুলনায় বেশ কমই আছে। নতুন জেটি কেন হচ্ছে না এবং নতুন জেটি আসলে করার দরকার কিনা আপনি কি মনে করেন? লাইটারেজ জেটি তো এটা খুব আরো 6টা বোধহয় আসছে বা 5টা, আরো 6টা আসছে, আরো কিছু প্রাইভেট জেটি হচ্ছে। লাইটারেজ জেটিটা খুব জরুরি দরকার। লাইটার জেটি না হলে হয় কি, যে যারা ইম্পোর্টার, আমরা যারা ইম্পোর্ট করি আপনার খাদ্যদ্রব্য, কয়লা, আমাদের অন্য যে সমস্ত জিনিস ইম্পোর্ট করি, তো ওর যদি জেটি না পায়, ও বাইরে দাঁড়িয়ে থাকে। তো ছোটো লাইটার্সগুলো বাইরে দাঁড়িয়ে থাকে, একই কথা। ওই যে যখন ওয়েটিংয়ের জন্য ওর টাকা দিতে হবে, তো ও তো চার্জ বাড়তেছে। তো পর্যাপ্ত যদি লাইটার জেটি থাকে, তাহলে ও যে কোনো জায়গায় মালটা আনলোড করে ও আবার চলে যেতে পারে। তখন যে ইম্পোর্টার যে মালটা আমদানি করে, সে কিন্তু রিলিফ পাবে। এই জন্য লাইটার জেটি এবং চিটাগং পোর্টে এটা নিয়ে ব্যাপক কাজ করে যাচ্ছে, লাইটার জেটি বাড়ানোর জন্য। এবং চিটাগং পোর্টের ম্যানেজমেন্ট ইজ ভেরি এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট। নতুন চেয়ারম্যান সাহেব জয়েন করেছেন, উনি আগে মানে এই চিটাগংয়ে ছিলেন, বিএসসির এমডি ছিলেন, উনি জানেন, হি নোজ অল দ্য থিংস। শিপিং বিজনেস একটু আসতে চাই, সাইফ পোর্টেক শিপিং বিজনেসে আসারও কথাও ভাবছে, আসলে কি তাই? যদি শিপিং বিজনেস নিয়ে আপনার এখন পর্যন্ত দেখা এক্সপিরিয়েন্স কি বলে, কতটা সম্ভাবনা আমাদের? শিপিং বিজনেসে বাংলাদেশের বা শিপিং বিজনেসে যত আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্ট হচ্ছে, এইখানে তো বিলিয়ন বিলিয়ন ডলার আমরা বাইরে পেমেন্ট করতেছি, ফ্রেট পেমেন্ট করতেছি, সব চলে যাচ্ছে কিন্তু বাইরে। এখানে 2-3টা বড় বড় কোম্পানি, KSRM, ওদের অনেকগুলো জাহাজ আছে, মোস্তফা সাহেবের কতগুলো জাহাজ আছে, 3-4টা কোম্পানির জাহাজগুলো আছে এখানে, কিন্তু মেজর লোকের জাহাজ কিন্তু নাই। এগুলো সব বাইরে থেকে আমরা জাহাজ ভাড়া করে আমরা আমাদের কোল নিয়ে আসি, আমরা স্টোন নিয়ে আসি, আমরা গম নিয়ে আসি, খাবার দাবার নিয়ে আসি, আমরা আমাদের অন্য জিনিসপত্রের যে সরকারি জাহাজও তো আছে।
জি সরকারের জাহাজ সরকারি জাহাজ মাত্র 5-6টা জাহাজ আছে। তো এই জন্য শিপিংয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশে এই মালিকানায় জাহাজ থাকা বাড়ানো উচিত, এবং এটা করতে গেলে গভর্নমেন্টকে সাপোর্ট দিতে হবে, গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে। তাহলে হবে কি, ফরেন কারেন্সিটা বেঁচে যাবে অ্যাটলিস্ট। আপনার জাহাজে যদি আপনি নিয়ে আসেন, তাহলে আপনি যে টাকাটা, সেই টাকাটা তো আপনাকে পেমেন্ট করতে হচ্ছে না ফরেন কারেন্সিতে, আপনি লোকাল কোম্পানি টু কোম্পানি আপনি ট্রান্সফার করে দিতে পারেন লোকাল কারেন্সিতে। তা না হলে আপনাকে কি করতে হচ্ছে এখন, আপনাকে তাহলে বিদেশেতে যখন বাইরে থেকে জাহাজ নিচ্ছেন, তখন ওখানে ফরেন কারেন্সি একটা জাহাজে প্রায় 5 লাখ 7 লাখ 8 লক্ষ ডলার আপনি পেমেন্ট করতে হচ্ছে। সে আমি যদি একটা জাহাজ আমি ইন্দোনেশিয়া থেকে আমি যদি কোল নিয়ে 55,000 টন আমি যদি নিয়ে আসি, চিটাগং অথবা আমরা অন্য কোথাও নিয়ে যাই ঢাকা বাংলাদেশে, আমার 5 থেকে 6 লক্ষ ডলার আমাকে ফ্রেট পেমেন্ট করতে হয়। ওই জাহাজ যদি আমার নিজের হতো তাহলে কি হতো, তাহলে আমি আমার অ্যাকাউন্ট ট্রান্সফার করতাম লোকাল কারেন্সিতে, তাহলে আমার দেশের ফরেন কারেন্সি কিন্তু এফেক্ট হতো না। অনেক কিছু জিনিস আছে আসলে এই পলিসিগুলো অনেকগুলোর ভিতরে যারা মানে যে সেক্টরে বিজনেস করে, মানে মেজর বিজনেস যেগুলো যারা করে, তাদেরকে সাথে নিয়ে এই পলিসিগুলো যদি করা যায়, তাহলে ডেফিনেটলি আমাদের দেশ উপকৃত হবে, দেশের অর্থনীতি উপকৃত হবে, দেশের অর্থনীতি আরও ভালো জায়গায় যাবে। আজকে আমরা $500 ট্রিলিয়ন আমাদের টোটাল বিজনেস, আমাদের ইকোনমি, এটা ইকোনমিতে আস্তে আস্তে বাড়তেছে, এবং 2030 সালে এটা আমরা আশা করতেছি $1 ট্রিলিয়ন ইকোনমিতে আমরা পৌঁছে যাব 2030-এর মধ্যে। তাহলে এইটা করতে গেলে এটার সাথে সাথে অনেক কিছু জিনিস আমাদেরকে চেঞ্জ করতে হবে। একটা ডিবেট আছে আপনাদেরকে নিয়ে, আপনি যেহেতু বলছিলেন যে বিদেশি কোম্পানিগুলো চলে আসতেছে, লোকাল কোম্পানিগুলোকে দেওয়া হয় না, কিন্তু এক ধরনের সমালোচনাই বলবো আমি, বলা হয় যে আপনারা যারা চিটং পোর্টের সাথে বিজনেস করেন, আপনারা সবাই সবকিছু নিজেরাই করতে চান, অন্যদেরকে আসতে দিতে চান না। এই অভিযোগটাকে কি আপনি স্বীকার করেন? না, এটা আমি স্বীকার করি না। তার কারণ হচ্ছে কি, যে এই ধরনের টার্মিনাল অপারেশন করতে গেলে আপনাকে লং প্ল্যান নিয়ে আসতে হবে, আপনাকে প্ল্যান করে করে আগাতে হবে। এটা আমি আজকে টার্মিনাল অপারেটর হয়ে যাব আমি কিন্তু করতে পারবো না, কারণ টার্মিনাল অপারেশনের জন্য লট অফ এক্সপিরিয়েন্স দরকার, লট অফ এক্সপিরিয়েন্স ম্যান পাওয়ার দরকার, আপনাকে টোটাল ফুল ম্যানেজমেন্ট দরকার, আপনাকে কাজ করার এটা অভিজ্ঞতা থাকে, এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনি তো আমি একটা নতুন মানুষ, আপনি ইউ আর দ্য ওনার অফ দ্য টার্মিনাল, আপনি আপনার টার্মিনালটা আমাকে অপারেট করতে দিবেন, আপনার টার্মিনালটা তো আপনি টেস্ট অ্যান্ড ট্রায়াল বেসিসে দিতে পারেন না। আপনি যখন দিবেন তখন যাচাই বাছাই করে দিবেন যে হ্যাঁ ওই লোকটাকে দিব, ওই লোকটার কতদিন এটা এক্সপিরিয়েন্স আছে, কতটুকু কাজ করেছে, কতটুকু ভলিউম করেছে, তার এই ভলিউম হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি আছে কিনা। তো এই ভিশন নিয়ে তো কোম্পানিরা কেউ আসে নাই। আমরা যেটা করেছিলাম 2006-এ, যখন 4টা গ্যান্ট্রি ক্রেনের মাত্র টেন্ডার হয়েছিল, জাস্ট অপারেট টেন্ডার, আমরা কিন্তু 4টা গ্যান্ট্রি ক্রেনের টেন্ডারের সময় 2006-তে শুধু 4টা গ্যান্ট্রি ক্রেনের অপারেটর নিয়েও আনি নেই, আমরা সাথে একটা ম্যানেজমেন্ট টিমও নিয়ে এসেছিলাম। আমরা চিন্তা করি, আমাদের উই হ্যাভ এ ভিশন যে না, আজকে আমরা 4টা গ্যান্ট্রি ক্রেনের অপারেশন আমরা করব না, আমরা এই এটাকে টার্মিনালে কনভার্ট করে টার্মিনাল অপারেশন করব, যার জন্য আমরা বিদেশ থেকে আমাদের এক্সপিরিয়েন্সড ম্যান পাওয়ার, ফিলিপাইন থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে ফুল সেট আপ নিয়ে এসে আমরা বসেছিলাম। তারপর আস্তে আস্তে ওদেরকে দিয়ে কীভাবে করা যায় আমরা গভর্নমেন্টকে বলেছি, এটাকে টার্মিনাল অপারেশন এইভাবে করা যায়, এইভাবে করা যায়। ওই সময় গভর্নমেন্ট এটা আমাদের এই জিনিসটাকে ওরা টেক ওভার করেছে এবং বলেছে ঠিক আছে, এটা যদি করলে কী হবে। তখন আমরা বলেছি আজকে জাহাজের যে ওয়েটিং টাইম আছে 12 দিন, সেটা নেমে আসবে 72 ঘন্টায়। ওই সময় আমরা বলেছিলাম, আমরা 3 মাসের মধ্যে করে দেখিয়েছি। আপনি যদি 2007-এর আর্লিতে চলে যান, যে সময় পট পরিবর্তন হলো, ওই সময় আপনি দেখবেন যে জাহাজের ওয়েটিং টাইম ছিল 12 থেকে 14 ঘন্টা। আজকে জাহাজের ওয়েটিং টাইম 48 আওয়ার্স, 72 আওয়ার্স। কীভাবে হলো? এই কনসেপ্টটা হলো। তো আপনাকে সবাইকে যে আসুক তাকে ভিশন নিয়ে নামতে হবে, তাকে ইনভেস্টমেন্ট করতে হবে, আমাকে প্রেজেন্ট জিনিস দেখতে হবে না, আমাকে 200 মাইল দূরে দেখতে হবে যে কী হতে পারে। সেইটা নিয়ে যারা নামবে তারা সাকসেসফুল হবে। নিঃসন্দেহে। আমরা একটি বিরতি নিব জনাব রুহুল আমিন, ফিরে এসে আমরা আপনাকে র্যাপিড ফায়ার প্রশ্ন করবো কয়টা, আরও কিছু জানবো আপনার কাছ থেকে। দর্শক, এটি বিরতির পর খুব দ্রুত ফিরছে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেশনের সাথে যুক্ত যে প্রতিষ্ঠানটি সাইফ পাওয়ারটেক, তার ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। আমরা আপনাদেরকে র্যাপিড ফায়ার প্রশ্ন করি। আপনাকে এর আগে আমি 4 বছর আগে 10টা র্যাপিড ফায়ার প্রশ্ন করেছিলাম। আপনি জানেন এগুলো নতুন যারা ইয়াং জেনারেশন তারা পাঠায়, তারা আজকে আপনার জন্য 10টা প্রশ্ন পাঠিয়েছে। আমি শুরু করছি একের পর এক। র্যাপিড ফায়ার মানে দ্রুত উত্তর দিতে হবে, কিন্তু আপনি চাইলে ভাবনার সুযোগও পাবেন। তারা জানতে চায়, 1 নম্বর প্রশ্ন, বিদেশে আপনার সবচেয়ে প্রিয় বন্দর কোনটি? আবুধাবি পোর্ট খলিফা ইজ দ্য ভেরি লেটেস্ট কন্টেনার টার্মিনাল। আমার দেখা মতে যেখানে কোনো লোক দেখা যাবে না, আপনি কন্ট্রোল রুমে দেখবেন কমপ্লিট টার্মিনাল অপারেশন হচ্ছে, বাট দের ইজ নো ম্যান। এটা আপনার পোর্ট খলিফা আবুধাবি পোর্ট গ্রুপের, আবুধাবির। দ্বিতীয় প্রশ্ন, আপনার পছন্দের 3টি শিপিং কোম্পানি? মার্কস লাইন ফার্স্ট, তারপরে এমএসসি। মার্কস লাইন এমএসসি দুটো কিন্তু প্যারালাল, আর একটা হচ্ছে হ্যাপাগ লয়েড। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্নে, টার্মিনাল অপারেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, যে কোনো একটির কথা যদি বলতে বলি? এটা কি বাংলাদেশে না দেশে? বাংলাদেশে।
বাংলাদেশের টার্মিনাল অপারেশন আমরা যেটা করছি সবচেয়ে এটা হচ্ছে ল্যান্ডলর্ড পদ্ধতিতে ছেড়ে দিতে হবে, কিন্তু ল্যান্ডলর্ড পদ্ধতিতে এখনো ছাড়ায় নেই আচ্ছা, এটা আমাদেরকে। চ্যালেঞ্জ। ওকে, ফেয়ার এনাফ। আচ্ছা, এটা আমিও জানতে চাই, বন্দরে আপনার তো কাজ করতে থাকেন, বন্দরে আপনার দেখা সবচেয়ে অবাক করা পণ্য কোনটি ছিল, যে আপনি দেখেছেন যে বন্দরে এই প্রোডাক্টও আসছে? আপনি এরকম কখনো অভিজ্ঞতা হয়েছে কিনা, বা বন্দরে আসলে বা কোনো অবাক করা এক্সপিরিয়েন্স? স্পেসিফিক আমি কোনো কিছু তেমন দেখিনি আসলে, সত্য কথা কি যে জিনিসটা আসতেছে ওটাই আসতেছে, নতুন কোনো কিছু আমি দেখিনি। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্নে, চট্টগ্রাম বন্দরের কোন সমস্যাটির সমাধান এখনই করা দরকার? এখনই যেটা করা দরকার যে চট্টগ্রাম বন্দরের ভিতরে স্ক্যানার প্রবলেম, 6টা স্ক্যানার আছে, 4টা স্ক্যানার বন্ধ, যেটা আজকে আমি মিটিং করে আসছি আমাদের চট্টগ্রামের জিওসি মহোদয়ের সাথে। এইটা না হলে চট্টগ্রাম বন্দরের ভিতরে যে স্ট্রাক আপ হচ্ছে, স্ট্রাক আপ আরও বেড়ে যাবে। 6টার ভিতরে 4টা বন্ধ আছে, প্রায় 1.5 মাস ধরে বিকল অবস্থায় আছে। এটা একটা। আর একটা জিনিস হচ্ছে যে সবচেয়ে বড় জিনিস, এই যে স্ক্যানারটা কেন করা হয়? প্রোটেক্ট দ্য নেশন, এবং আমাদের আইএসপিএসকে কমপ্লাই করার জন্য স্ক্যানার বসানো হয়। কিন্তু যে সমস্ত স্ক্যানারগুলো বসানো হচ্ছে, স্ক্যানারগুলো অনেক নিম্নমানের স্ক্যানার। এই স্ক্যানার দিয়ে যে ভিশন নিয়ে করা হয়েছিল সেই ভিশনটা করা হচ্ছে না। এই জন্য স্ক্যানারের বিষয়ে গভর্নমেন্টকে ভাবতে হবে। এটা মোস্ট মডার্ন, আরও মডার্ন স্ক্যানার এখানে বসাতে হবে, যাতে কিনা আমাদের আইএসপিএস কোড, যেটাই আমাদের যে পণ্য রপ্তানি হয় ইউএসএতে এবং আমাদের ইউরোপিয়ান ইউনিয়নে, তারা যাতে স্যাটিসফাই থাকে, কোনোভাবে কোনো ঝামেলা যাতে না হয়, এটা কিন্তু খেয়াল রাখার জন্য আমাদের স্ক্যানার পদ্ধতিটা আরও ডেভেলপ করতে মোস্ট মডার্ন ইকুইপমেন্ট বসাতে হবে। ওকে, পরের প্রশ্নে যেতে চাই। 6 নম্বর প্রশ্ন, লাস্ট মিনিট ক্রাইসিস, এটা সামাল দেওয়ার সবচেয়ে সহজ কৌশল কি? লাস্ট মিনিট ক্রাইসিস সবচেয়ে হচ্ছে যে আপনি যদি ওই সাবজেক্টটার সম্পর্কে আপনি জানেন, তাহলে আপনি এটাকে যদি মনে করেন যে কোনো জিনিস, যদি আমি বলি যে আমার ওখানে পোর্ট ম্যানেজমেন্ট, আমার ওখানে দেখা গেলো যে আমার ওখানে ওই ইন্টারনেট নাই, জাস্ট যেটা হলো এবারে ইন্টারনেট নাই, কিন্তু ইন্টারনেট না থাকা অবস্থায় আমরা কিন্তু পোর্টের ভিতরে অপারেশন চালিয়েছি। এটা হচ্ছে যে পার্টিকুলার সাবজেক্টের উপর যদি আপনি ফুল এফিশিয়েন্ট হন, দেন আপনি লাস্ট মিনিট ক্রাইসিস আপনি এটাকে মিট আপ করতে পারবেন। 7 নম্বর প্রশ্ন, আপনি তো বস, তারা জানতে চায় কিভাবে ভালো বস বা লিডার হওয়া যায়? আপনাকে বস হতে গেলে, লিডার হতে গেলে, যে সাবজেক্টটা আপনি করছেন সেই সাবজেক্টটাকে আপনাকে দখল থাকতে হবে আগে, তারপরে আপনি আরেকজনকে দিয়ে কাজ করাতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2, আপনার যে এমপ্লয়ি থাকবে তারা দে আর নট এমপ্লয়ি, দে ইজ অল আওয়ার কলিগস, এই মেন্টালিটি থাকতে হবে। ওকে, ফেয়ার এনাফ। ব্যবসায় তো আপনি যখন করেন সবসময় পজিটিভ বা নেগেটিভ ফিডব্যাক সবসময় হয়তো আপনি পান বিভিন্ন সময়, পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাককে হ্যান্ডেল করা সবচেয়ে সহজ কৌশল কি? সবচেয়ে সহজ কৌশল যে আপনার সব জিনিসে সবাই ভালো বলবে আর সব জিনিসে সবাই খারাপ বলবে তা কিন্তু না, আপনাকে ভালো এবং খারাপ দুইটা অ্যাকসেপ্ট করার মতো মেন্টালিটি রাখতে হবে। আপনার প্রতিযোগীদের চেয়ে আপনি আলাদা কেন? আমি প্রতিযোগিতা আলাদা কারণে আমার প্রতিযোগী যারা আছে তারা দেখে হচ্ছে 1 মাইল দূরে, আমি দেখি 200 মাইল দূরে। ওকে, 10 নম্বর প্রশ্নের উত্তরটা আমিও জানতে চাই, এটা খুব ইন্টারেস্টিং। সেটি হচ্ছে যে আপনার জন্য কোন পরিচয় মেনটেন করা বেশি চ্যালেঞ্জিং বাংলাদেশে, ব্যবসায়ী নাকি ফুটবল সংগঠক? ব্যবসায়ী তো ডেফিনেটলি, আমি তো ব্যবসায়ী থেকে উঠে আসছি, বাট ফুটবল অর্গানাইজার হিসাবে আমি আমার পরিচিতি পেতে আমি আল বি হ্যাপি। আপনার কি চ্যালেঞ্জিং মনে হয় কোনটাকে বেশি চ্যালেঞ্জিং মনে হয়? কোনোটাই চ্যালেঞ্জ না। আজকে না হোক, যে জিনিসটা স্বপ্ন ধারণ করি, আজকে যদি না পারি নিশ্চয়ই 2 দিন পরে আমি করতে পারবো। ওই ভিশনটা নিয়ে আমরা এগিয়ে আছি, বোথ দ্য সাইড। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ার অংশ শেষ করলাম, যার যে উত্তর দরকার তারা সেটি নিয়ে নেক, তারা হয়তো শুনেছে। পরের দিকে আবার একটু বড় প্রশ্নে যেতে চাই। যখনই বাংলাদেশের পোর্ট নিয়ে ক্যারিয়ার গড়ার প্রশ্ন আসে, ইয়াংরা একটু কনফিউজ থাকে। আমি যখন এটি নিয়েও কথা বলছিলাম, তারা বলছে যে কিভাবে আসলে এখানে ক্যারিয়ার গড়া যায়, কিভাবে চাকরিতে যাওয়া যায়, কিভাবে আসলে পোর্টকে ঘিরে বাংলাদেশের এত সম্ভাবনা, ক্যারিয়ার করতে পারে বা এখানেই তারা চাকরি করতে পারে বা ব্যবসা করতে পারে, স্টার্ট আপ নিয়ে কাজ করতে পারে, তাদের ভিতরে অনেক আগ্রহ রয়েছে তরুণদের ভিতরে। আপনি তাদেরকে কি পরামর্শ দেবেন? আসলে আমিও জানি না। আমি বলি, আমাদের যে সমস্ত পোর্টগুলো এখন হচ্ছে, বে টার্মিনালে 3টা বড় বড় টার্মিনাল হবে। আমাদের নতুন আরেকটা যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, আরেকটা টার্মিনাল হবে। এই যে বে টার্মিনালের কথা শোনা যাচ্ছে, এটাও হবে, আজ হোক কাল হোক হবে। আমাদের মোংলা পোর্ট হচ্ছে, মোংলা টার্মিনাল হচ্ছে, আমাদের পায়রাতে টার্মিনাল। এই যে টার্মিনালগুলোতে যখন রেডি হয়ে যাবে আগামী 5 থেকে 7 বছরের ভিতরে 8 to 10,000 পিপলস আমাদের লাগবে, এফিশিয়েন্ট ওই পার্টিকুলার ম্যারিটাইম সেক্টরের লোক লাগবে, ছেলে নাই কিন্তু। আমি বলবো যে ইয়াং জেনারেশন এখনও যারা আছে তারা ইমিডিয়েটলি তারা এই ম্যারিটাইম সেক্টরে তারা গ্র্যাজুয়েশন নিক। বাংলাদেশ নেভির আওতায় মেরিটাইম ইউনিভার্সিটি আছে, সেখান থেকে তারা ভালো করতেছে। প্রাইভেট কতগুলো মেরিটাইম ইউনিভার্সিটি আছে, নাহলে বাইরের থেকে তারা করে এসে চাকরির কিন্তু মানে অপার সম্ভাবনার জায়গা কিন্তু মেরিটাইম সেক্টর হিউজ সেক্টর, এবং এখানে এফিশিয়েন্ট লোকের এত অভাব, আমরা নিজের লোক খুঁজে পাই না এফিশিয়েন্ট লোক নেওয়ার জন্য।
কোথায় পাবো? লোকজন নাই। এখন আমরা লোকগুলো তৈরি করেছি, এখন অন্য যে টার্মিনাল অপারেটর আসে সে তারা কি করে আমাদের লোকগুলোকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, বিকজ দের ইজ নো পিপল হিয়ার, মানে ওই পার্টিকুলার সাবজেক্টের ভিতরে কেউ নাই। এই জন্য আমি মনে করি, আমি ইয়াং ছেলেদের যে প্রতি আমার যেটা অনুরোধ থাকবে, ভাই বাবা তোমরা এই মেরিটাইম সেক্টরে ইউনিভার্সিটিগুলোতে লাইন দাও, ওখান থেকে গ্রাজুয়েশন করে আসো, চাকরির কোনো অভাব নেই, দেশে বিদেশে সব জায়গায় চাকরি আছে উইথ এ ভেরি গুড মার্জিন। আর কেউ যদি ব্যবসা করতে চায় অবশ্যই ডেফিনেটলি অপার সম্ভাবনা আছে, বিজনেসের প্রচুর আছে এখানে, স্টিভেডিং, এখানে আপনার ফ্রেট ফরওয়ার্ডিং বিজনেস আছে, এখানে আপনার আমাদের এই শিপিং বিজনেস আছে, আমাদের এই ধরনের প্রচুর বিজনেস আছে, বিজনেসের কোনো অভাব নেই কিন্তু। ওকে, আমরা আরেকটু অন্য প্রসঙ্গে এবার চলে যেতে চাই, সেটি হচ্ছে যে যখন আমি আর আপনি আলোচনা করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের পট পরিবর্তন হয়েছে, সরকারের পালাবদল হয়েছে। আপনার প্রত্যাশা কি নতুন সরকারের কাছে? আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি অত্যন্ত মানে ভারাক্রান্ত হৃদয়ে আমি বলতে চাই, আমাদের কোটা আন্দোলনে আমাদের যে সমস্ত ছাত্র, যে সমস্ত জনতা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা অসুস্থ অবস্থায় এখনো হসপিটালে আছেন, আমরা তাদের দ্রুত রোগ মুক্তির কামনা করি। এবং যারা ক্ষতিগ্রস্ত, যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে, এবং সেই সমস্ত পরিবারের প্রতি আমরা কিন্তু সমবেদনা জানাই। এবং আজকে একটা মানে কোটা আন্দোলনের যে একটা পরিবর্তন হলো, আমরা দেশের যে নতুন রিফর্ম শুরু হয়েছে, নতুন যে গভর্নমেন্ট এসে, আমরা গভর্নমেন্টকে স্বাগত জানাই। আমাদের প্রফেসর ইউনূস সাহেব, ওনার নেতৃত্বে যে আজকে সরকার গঠন হয়েছে, ডেফিনেটলি আমি মনে করি সমস্ত জায়গায় সংস্কার হবে এবং সুন্দর একটা ভালো পরিবেশে একটা গণতান্ত্রিক, একটা ডেমোক্রেসি গভর্নমেন্ট আসবে ওনার নেতৃত্বে। উনি এটাকে ট্রান্সফর্ম করবেন এবং ওনার এই ট্রান্সফরমেশনের মধ্যে যে টাইমটা পাবেন, এই টাইমের মধ্যে যে সমস্ত জায়গায় সুন্দরভাবে সেট আপগুলো হবে, গণতান্ত্রিক গভর্নমেন্ট যেটা হবে সেই গভর্নমেন্টগুলো চালিয়ে যাবে। তবে আমি এই গভর্নমেন্টের কাছে আমি আমার আপিল রাখতে চাই, বাংলাদেশের ডেভেলপমেন্ট যেটা চলতেছে, যে সমস্ত জায়গায় ডেভেলপমেন্ট করা দরকার, দেশীয় টাকায় ডেভেলপমেন্টগুলো যদি করা যায় এটা সবচেয়ে ভালো হবে। নাম্বার ওয়ান, ফরেন কারেন্সি লোন আর আমরা দেখতে চাই না। এই লোনে জর্জরিত হয়ে গেছি আমরা, ফরেন কারেন্সি লোন। লোকাল টাকা যদি আমরা ডেভেলপ করতে করি, অথবা কেউ যদি বিনিয়োগ নিয়ে আসে, সেই বিনিয়োগকে সাথে সাথে ওয়েলকাম করা উচিত আমি মনে করি। এখন কোনো প্রজেক্ট বিদেশিদেরকে আইনা বিদেশি টাকায় কোনো প্রজেক্ট করা উচিত হবে না। কিন্তু আপনি যদি কেউ যদি বিনিয়োগ নিয়ে আসে, প্রফিট শেয়ারিং, আপনার রেভিনিউ শেয়ারিং, যে কোনো মডেল হোক না কেন, ইউ ক্যান ডু দিস থিংস, দেশের ডেভেলপমেন্ট হবে। আপনার তো টাকা লাগতেছে না ভাই, আপনার জায়গা পড়ে আছে, আপনি এই জায়গায় চাষ করেন, এই জায়গায় আপনি কাজ করেন, করে এখানে যে ইনকাম হবে সেই ইনকামের একটা টাকা আমাকে দিবেন। আমার দেশের ফরেন কারেন্সির বাড়বে, আমাদের দেশের যে বেকার সমস্যার সমাধান হবে, আমাদের দেশের অর্থনীতি হবে। কিন্তু আপনি যদি লোন করে নিয়ে এসে এই প্রজেক্ট করেন, ওই প্রজেক্ট করেন, কোনো লাভ নেই। আবার লোনের বোঝা, সেই লোনের বোঝা থেকে আমরা মুক্ত হতে চাই। এটাই হচ্ছে। আরেকটা হচ্ছে যে সমস্ত চলমান এই বিদেশি মানে ফরেন ফান্ডিংয়ের প্রজেক্ট, ফরেন ফান্ডিং বলতে ইনভেস্টমেন্ট, যেটা এফডিআই, যে ইনভেস্টমেন্ট যেটা আসছে, সেই ইনভেস্টমেন্টের যেটা রেভিনিউ শেয়ারিং, যে টাকা ফেরত দিতে হবে না, আমার যে টাকাটা আসবে সেই টাকাটা আমাকে ফেরত দিতে হবে না, কিন্তু ও কাজ করবে, কাজ করে ওর যে রেভিনিউ হবে সেই রেভিনিউ থেকে সে টাকা নিয়ে যাবে। কারণ আপনার জায়গাটা পড়ে আছে, এখান থেকে কোনো রেভিনিউ নাই আপনার, আপনি এখান থেকে সে একটা জিনিস তৈরি করবে, করে এখান থেকে সে জিনিসটা বিক্রি করবে, করে যে রেভিনিউটা হবে সেই রেভিনিউর একটা অংশ সে বাংলাদেশ পাবে, আর একটা অংশ সে নিয়ে যাবে। কিন্তু যে টাকাটা সে নিয়ে আসতেছে, যে ইনভেস্টমেন্ট করতেছে, সেই টাকা তো আপনার ফেরত দিতে হচ্ছে না। এই ধরনের প্রজেক্ট যদি থেকে থাকে, এইগুলোকে কন্টিনিউ করা উচিত বলে আমি মনে করি। নিঃসন্দেহে জনাব রুহুল আমিন, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে যখন আমরা আমদানি রপ্তানির কথা বলি, তখন তো আমাদের সামনে হয়তো কন্টেইনার ভেসে ওঠে বা এক ধরনের বিশাল বিশাল লরি, ট্রাক এসব ভেসে ওঠে। কিন্তু এর পেছনে যে আসলে বন্দরে যখন জাহাজে করে পণ্যগুলো আসে এবং সেগুলো আসলে কিভাবে অপারেশন হচ্ছে সে সম্পর্কে ধারণা দিয়েছিল এই যে পর্ব, সেই পর্বের মূল উদ্দেশ্য। একটি বিষয় গুরুত্বপূর্ণ, আমরা যখন বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনার কথা বলছি, শুধুমাত্র অর্থনীতির সম্ভাবনা মুখে বলে বা কাগজে কলমে বললে হবে না, বেশ কিছু বন্দর ভিত্তিক ইনফ্রাস্ট্রাকচার দরকার এবং এই ভাবনাতেও যে কিছুটা নতুনত্ব দরকার, সেটি নিয়েই কিন্তু আজকে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। দ্বিতীয়ত হচ্ছে যেটি গুরুত্বপূর্ণ, একদম শেষে যেটি নিয়ে আলোচনা হয়েছে, যে নতুনদের কিন্তু এখানে স্টার্ট আপ থেকে শুরু করে এই বন্দরে ক্যারিয়ার করার আরও অনেক ধরনের সুযোগ রয়েছে। এটা এক ধরনের নতুন আইডিয়া বাংলাদেশে, আমার মনে হয় এটা নিয়ে এখন থেকে আসলে কাজ করা উচিত এবং সেজন্য যে ধরনের স্কিল দরকার সেগুলো নিয়ে কিন্তু এখন থেকেই কাজ করা উচিত এবং সেগুলো নিশ্চিত করার জন্য নীতি নির্ধারকদের যা করতে হবে তাদের বোধহয় সেটি করা উচিত। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।